হঠাৎ করে এনসিপি কেন জামাতকে আক্রমণ করা শুরু করলো এটি নিয়ে কিন্তু রাজনীতিবিদদের মধ্যে প্রশ্ন উঠেছে। জুলাই সনদকে স্বাক্ষরকে ঘিরে এনসিপি যখন জামাতকে দোষারোপ করছেন, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তারা যখন জামাতের বিরুদ্ধে কথা বলছেন বা জামাতের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন, তো একই জিনিস কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে বিএনপির সাথে তাদের জোট করার যে গুঞ্জন সেটি যদি সত্য হয়ে থাকে, বিএনপিও কিন্তু সেখানে স্বাক্ষর করেছে। তাহলে যদি জামাত সেখানে স্বাক্ষর করা তাদের যদি অপরাধ হয়ে থাকে, অন্যান্য রাজনৈতিক দলও করেছেন এবং বিএনপিও করেছেন, বিএনপি বরঞ্চ সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু কিছু বিষয়। তাহলে বিএনপির সাথে তারা যদি জোট করে তাহলে সাথে বিএনপিকে তারা কোনো আক্রমণাত্মক কথা বলছেন না। তাহলে এটা কি আসলে রাজনৈতিক কোনো কৌশল কিনা? মানুষ যেটা ভাবছে হয়তো বা জামাতের সাথে তাদের রাজনৈতিক বোঝাপড়ার কারণে হয়তো বা তারা এগুলো বলছেন, অথবা বিএনপির সাথে তারা জোট করবেন সেই কারণে মধ্যম পদ্ধতি জামাত বিরোধী যে কোনো একটি শক্তিকে কথা বলা দরকার। সেই হিসাবে কি এনসিপি মধ্যস্থতায় রয়েছে বা এনসিপি কি তারা ব্যবহার করছেন কিনা? এখন বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে তাহলে তাদের তো বিরুদ্ধে আরো বেশি কথা বলার কথা, কিন্তু তারা সেটা বলছেন এবং প্রত্যেকটি না হলেও অনেক কেন্দ্রীয় অথবা যারা গুরুত্বপূর্ণ নেতা বর্তমানে যারা আলোচনায় রয়েছেন তারা কিন্তু জামাতকে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে দোষারোপ করছেন বা বিভিন্ন বিষয়ে তাদেরকে জাতীয় পার্টির সাথে তুলনা করছেন, কেউ আওয়ামী লীগের সাথে তুলনা করছেন। যা মন চায়, যার যেভাবে স্ট্যাটাস দেওয়া দরকার সে সেভাবে ফেসবুকে বিভিন্ন টক শোতে বলছে। এখন কথা হলো, আমরা 5ই আগস্টের পর যেটি দেখেছি রাজনৈতিক সব দলগুলো একত্রে বসেছেন এবং তাদের যে একটি রাজনৈতিক বোঝাপড়া ছিল, মানুষ ভেবেছিলেন যে সব দলগুলো মিলে ছোট বড় যারা আছেন সবাই মিলে যদি দেশটি বা একটি জাতীয় সংসদ হয় এবং সেখানে মিলেমিশে যদি দেশটাকে চালানো হয়, সেক্ষেত্রে মনে হয় দেশের ক্লান্তি লগ্নে যেগুলো বা বিগত সরকারের আমলে বা বিগত 54 বছরে যেগুলো ঘটেছে সেগুলো ঘটবে না, অথবা দেশ ভালোভাবে শাসিত হবে। এবং উভয় পক্ষে অর্থাৎ সব দলের যদি অংশগ্রহণ থাকে পার্লামেন্টে, সেটা একমাত্র পিয়ার ছাড়া আসলেই সম্ভব না এবং পিয়ারের মাধ্যমে এটি সম্ভব যে সব দলের অংশগ্রহণ, যে 1% ভোট পেলেও সে সংসদে যেতে পারবে এবং তার কথা বলার একটি স্পেস থাকবে। না হলে তারা বিরোধী দল অথবা ক্ষমতার বাইরে থেকে তাদেরকে কথা বলতে হবে এবং ছোট ছোট দল তাদের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করতে পারে বা জোট করতেই পারে। এবং আমরা দেখেছি যে ছোট ছোট দলগুলো বড় দলের সাথে জোট করা ছাড়া আসলে নির্বাচনে যেটা খুবই মুশকিল বা অসম্ভব হয়ে পারে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত কিছু আসন পায় এবং এবছর এর সামনের ইলেকশনে জামাত যেহেতু একটি ভালো একটি পজিশনে রয়েছে এবং মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু জামাত রয়েছে, এবং বিএনপি যে রাজনীতিটি করছেন সেটা আসলে মানুষকে ভাবাচ্ছে যে তাদের যে রাজনীতি বা পুরনো যে একটি স্মৃতি রয়েছে মানুষের, যে হাওয়া বাবুল অথবা তাদের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বা বিভিন্ন রাজনৈতিক নেতারা তখনকার যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু বিভিন্ন অপকর্ম বা দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন এবং তাদের সেই স্মৃতি রয়েছে এবং তাদের ক্ষমতায় ছিলেন এবং কিছু ক্লিন ইমেজ অথবা ভালো রাজনীতিবিদ পলিটিশিয়ান তাদের ভিতরে রয়েছে। এখন ছোট দল হিসেবে এনসিপি ছোট দল বা তারা এখন তৃতীয় সারির দল হিসেবে বা তৃতীয় নাম্বারের দল হিসেবে তারা নিজেদেরকে দাবি করছেন। এ দাবি করাটা স্বাভাবিক এবং তাদের যেভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে উত্থান হয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করেছেন এবং তাদের এখন সামনে যে মিশন এবং ভিশন রয়েছে তারা এককভাবে বলে আসছেন বরাবরই তারা এককভাবে নির্বাচন করবেন এবং নির্বাচনের মাধ্যমেই তারা তাদের যে শক্তির বা বুদ্ধি, শক্তির প্রকাশ, সবকিছু শক্তির লড়াইটা তারা নির্বাচনের মাধ্যমে করবেন। এটাই হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর শক্তি কতটুকু সেটা নির্বাচনের মাধ্যমে ডিসাইড করা হয় এবং নির্বাচনের মাধ্যমে কে কতটা আসন পায় তার মাধ্যমে হয়ে থাকে এবং পার্সেন্টেজটাও সে আকারে হয়ে থাকে। এখন হঠাৎ যদি যেহেতু এনসিপি জামাতের সাথে একটি আহ, দল করার বা তাদের সাথে জোট করার একটি কথা ছিল অথবা তাদের সাথে আলোচনা ছিল, হঠাৎ করে হয়তো বা তাদের সাথে সেটি আসলে বনিবনা হচ্ছিল না এবং সেই কারণে তারা এখান থেকে সরে আসছেন এবং জামাতের সাথে এখন জোট করার কোনো সম্ভাবনা নেই, আপাতত নেই। এবং রাজনীতিতে শেষ কথা বলতেও কিছু নেই এবং জামাতের সাথে হয়তো ইসলামিক দলগুলো জোট না হলেও তারা তাদের যে ভোটগুলো, ইসলামিক যে ভোটগুলো, মানুষ যাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে বা ইসলামী দলগুলোকে ভোট দিতে চায়, তাদের হয়তো ভোটগুলো একটি বাক্সে দেওয়ার চিন্তা ভাবনা ইসলামী আন্দোলনের তারা করছেন। ইসলামী আন্দোলন জামাত ইসলামী সেখানে এখনো একতা রয়েছে এবং জামায়াতুল ইসলাম বা মুদাসির কয়েকটি দল, তার 4টি দল এখনো রয়েছেন এবং তারা বিভিন্ন বিষয়ে কিন্তু সরকারের সমালোচনা করছেন বা বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু তারা উত্থাপন করে যাচ্ছেন এবং দাবিগুলো তারা করে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, যেহেতু এই বিষয়গুলো এখন সামনে এসেছে, যে ক্ষমতার লড়াই বাংলাদেশে আমরা যেটি দেখেছি, এই
চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মানুষ যেটা আলোচনায় এসেছে যে বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে আসলে ডিসাইড করা বা সেখানে বেশি একটি প্রতিফলন হয়, এটা বিএনপির কথাবার্তা এবং বিএনপি এটা মনে করেন। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো আসলে ভোট বাক্স চুরি করা বা ব্যালট বাক্স বাক্স ভরে রাখা, আগের রাতে ভোট করা, এগুলোর আসলে নজির নেই। কিন্তু আমরা স্থানীয় অথবা জাতীয় সংসদ নির্বাচনে যেটি হয়, ব্যালট বাক্স ছিনতাই হয় এবং মারামারি, হানাহানি, কাটাকাটি এবং ভোট পিটানো, জাল ভোট, বিভিন্ন বিষয় কিন্তু আমরা অতীতে দেখে এসেছি এবং সেটি করা সম্ভব। এটি হতে পারে, এটি যেখানে পেশি শক্তি রয়েছেন, যার যেখানে শক্তি রয়েছেন, সে শক্তি এবং বুদ্ধি এবং শক্তির লড়াইয়ে সেখানে ভোট কারচুপি করা খুবই সহজ হয়। যেহেতু এটি গ্রাম বা উপজেলা লেভেলে নির্বাচনগুলো হয়ে থাকে, বিভিন্ন আসনে বা ১৪টি ১২টি এই ইউনিয়ন থাকে, সেখানে প্রত্যেকটি ইউনিয়নে কতগুলো ভোট কেন্দ্র হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু থাকে এবং তাদেরকেও নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হয়ে পড়ে পেশি শক্তির মাধ্যমে। তো বিএনপির এটা ধারণা হতেই পারে যে ওই নির্বাচন আর এই জাতীয় নির্বাচন আসলে এক জিনিস না। ওখানে ইউনিভার্সিটি কেন্দ্রিক নির্বাচন, এটি হচ্ছে ব্যাপক বা সারা বাংলাদেশ জুড়ে এখানে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে ভোট দেয়। এখন বাংলাদেশে তো আসলে সব এলিট শ্রেণীর মানুষ বাস করে না। বাংলাদেশে খেটে খাওয়া গ্রাম্য মানুষ, তাদের মধ্যে যে দুটি দল বিরাজ করে, সেটা সেখানকার আওয়ামী লীগ এবং বিএনপি, এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা বা মারামারি কাটাহাটি এবং চায়ের আড্ডায় যেসব আলোচনা, সবখানেই কিন্তু এই দুটি দলকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এবং জাতীয় পার্টি তাদের উত্তরাঞ্চল এবং জামাত ইসলামীর কয়েকটি জায়গায় রয়েছেন, তাদের সমর্থন রয়েছেন, কিছু সমর্থন তাদের বেড়েছেন এবং আওয়ামী লীগ যাওয়ার পর তাদের কিছু সমর্থন বেড়েছেন। এর কারণ হলো জামাত ইসলামী কিন্তু বাংলাদেশের এখন যে পলিটিক্সটা করছে বা রাজনীতি করছে, তাদের যে ৭১-এর ভূমিকা সেটি নিয়ে মানুষের এখন প্রশ্ন এবং এটি বারবার সামনে টেনে আনা এবং তাদেরকে হেয় করা, এছাড়া আর কিছুই নেই। এবং জামাত ইসলামীকে প্রতি মানুষের যে আওয়ামী লীগ ছাড়া, উইদাউট আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সাথে ছিল, এখন হয়তোবা বিএনপি এবং আওয়ামী লীগের দুইটি চরিত্র কিন্তু এখন সমান, সেম ভাবেই জামাতকে দেখছেন এবং তারা যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে জামাতের নিবন্ধন অথবা রাজনৈতিকভাবে তাদের নিষেধাজ্ঞা আসতে পারে বা জামাতের বিচার কার্য সম্পন্ন বা বিচার কাজ আবার হতে পারে। তো এইসব বিষয় নিয়ে আসলে এই ক্ষমতার লড়াইয়ে জামাত ইসলামী বিএনপির সাথে জোট করেছেন, আওয়ামী লীগের সাথে জোট করেছেন। পক্ষান্তরে এখন নিজেরাই নিজেদের শক্তির বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন এবং শক্তিতে তারা লড়াই চালিয়ে যাবেন এবং তারা হয়তোবা বাংলাদেশে এখন দ্বিতীয় স্থানে বা বিএনপির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমানে যারা রয়েছেন। এখন এই এনসিপি যেভাবে জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে, এটা আসলে আসলে রাজনৈতিক কোনো কৌশল কিনা সেটাও কিন্তু মানুষকে ভাবাচ্ছে এবং এইদিকে জামাতের আমির সাহেব তিনি কিন্তু একটি ক্ষমা চাওয়ার একটি বিষয় এসেছেন এবং জামাতে ইসলামের আমির যতবারই ক্ষমা চেয়েছেন, আমাদের যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটির বিভিন্নভাবে এভাবে ক্ষমা চাওয়া, ক্ষমা কিভাবে চাইতে হবে সেটা তারা বলছেন না, স্পেসিফিকও বলছেন না, কিন্তু যখনই চায় তখনই তারা আবার এটা নিয়ে বসে পড়েন যে এটা এভাবে না, এভাবে ক্ষমা চাইতে হয় না। মানে আমাদের বাংলাদেশে আসলে পলিটিশিয়ানদের মধ্যে যে অবস্থা এবং বুদ্ধিজীবীদের যে অবস্থা, তারা আসলে সবসময় দলকানা বুদ্ধিজীবী। বাংলাদেশে যত বুদ্ধিজীবী বা লেখক, গবেষক বা রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন, তাদের মধ্যে বেশি হচ্ছে দলকানা। মানে একটা দলের তারা আনুগত্য করেন এবং তারপর কথাবার্তা বলেন এবং কিছু কিছু বিষয় অন্যান্য দলেরও টুকিটাকি, অর্থাৎ তার যে প্রিয় দল সেটা নিয়ে তিনি বেশি একটু কথা বলেন এবং অন্যান্য দলের তিনি সমালোচনা করেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং যারা কথাবার্তা বলেন, অর্থাৎ রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা এসব বলেন। এখন বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো, এটি আসলে সামনে যে ভবিষ্যৎ রাজনীতি একটি এবং নির্বাচন যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেখানে এনসিপির যে শাপলা প্রতীক নিয়ে তারা দৌড়ঝাঁপ করছেন নির্বাচন কমিশনে এবং জামাতের সাথে তাদের একটি এবং আমরা দেখছি গণ অধিকার পরিষদের সাথেও তার একটা ঝামেলা চলছে এবং ইসলামিক দলগুলোর সাথে। এই যে এই টানাপোড়েনটা কিন্তু শুধু ক্ষমতার লড়াই আর কিছুই না। সবাই চায় যে এককভাবে তারা ক্ষমতায় যাবেন এবং দেশ শাসন করবেন। কিন্তু কেউ জোটবদ্ধ বা পিআর পদ্ধতি ধরে সকলেই সেখানে আসন ভিত্তিক আসন পাবেন। হয়তো এখানে আওয়ামী লীগের কেউ নির্বাচন করবেন, জাতীয় পার্টি থেকে বিভিন্নভাবে হয়তোবা বিএনপির যেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট রয়েছে তারা যদি জাতীয় পার্টি থেকে নির্বাচন করে এবং সারা বাংলাদেশে তারা যদি ইলেকশন করে, হয়তো আওয়ামী লীগের ভোট সব জাতীয় পার্টিকে দিলে পার্সেন্টেজ অনুসারে জাতীয় পার্টি অনেক সিট পেতে পারেন, সেখানে বিএনপির একটি কন্টেস্টেড করা বা তারা যে এককভাবে নির্বাচন করবেন বা এককভাবে যে তারা সংসদে যাবেন, সেই যে একটি বিষয়, সেটা হয়তো বা তারা পারবেন না এবং তখন তাদেরকে জোট করতে হতে পারে।
এই বিষয় থেকে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না এবং বাংলাদেশে যখনই এই যারা ইসলামিক দলগুলো অর্থাৎ জামাত ইসলামকে মিন করা হয় বিভিন্নভাবে বলা হচ্ছে এবং জামাত ইসলামীকে যখন এই মৌলবাদী এই শব্দটি যখন তারেক রহমানের পক্ষ থেকে আসে তারপরে কিন্তু বিএনপি এটার বিরুদ্ধে বা জামাত ইসলামীকে নিয়ে বিভিন্নভাবে তারা স্লোগান দিয়েছেন এবং বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করা হচ্ছেন শারীরিকভাবে কোথাও এবং বিভিন্ন জায়গায় তাদের সমাবেশে হামলা চালাচ্ছেন এবং অনেককে আক্রান্ত করা হচ্ছে। তো জামাত ইসলামী এখনো সেটার বিরুদ্ধে বা বড় কিছু আন্দোলন করছেন না এবং তারা সেটি দেখছেন এবং বিভিন্নভাবে তারা মামলা অথবা আইনগত যে ব্যবস্থা সেটি নিচ্ছেন এবং পরবর্তীতে তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী বা নির্বাচনের যে পরিবেশ সেটি যদি আরো ভালো না হয় বা নির্বাচনের সময়কালে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু জামাতের নানা অভিযোগ রয়েছে সেটি যদি তারা না পান হয়তো নির্বাচনটি বানচাল হয়ে যাবেন। কিন্তু বিএনপি এখানে তারা আসলে বুঝতেছেন না যে তাদের তৃণমূলের যে নেতাকর্মীরা যেভাবে তারা বিরোধী দল অর্থাৎ তারা এখন কোনো বিরোধী দলই চাচ্ছেন না যে কোনো বিরোধী দল বাংলাদেশে থাকুক এবং জামাত ইসলামী ইলেকশন করুক বা ইলেকশন করলে তাদের যে লেভেল ফিল্ড তাদের যে রাজনৈতিক অধিকার অথবা গণতান্ত্রিক অধিকার ভোট প্রতিষ্ঠার জন্য তাদের যে সমাবেশ করা সেটি নির্বিঘ্নে দেওয়া সেটা কিন্তু তাদের যদি করতে না দেওয়া হয় তাহলে নির্বাচনটাই কিন্তু আসলে তার পরবর্তীতে বানচাল হয়ে যাবে। এটা কিন্তু সম্ভাবনা রয়েছে অথবা এনসিপি যদি জোট করে ফেলে তাহলে আর সামনে বড় কোনো দল নেই এবং এছাড়া গণ অধিকার পরিষদ যারা রয়েছেন তাদের আসলে ভালো ৫টা প্রার্থী দেওয়ার মতো এখন অবস্থান নেই এবং অন্যান্য যে দল রয়েছেন এনসিপির হয়তো বা তাদের যে যারা এখন কথাবার্তা বলছেন এবং কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা অনেক জুনি রয়েছেন এবং তাদের ভালো ২০ জন ৪০ জন প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য রয়েছে। এখন এবং জামাত ইসলামী কিন্তু সারা বাংলাদেশে তাদের যে প্রার্থী তাদের হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং তারা হয়তো পার্সেন্টেজ অথবা পেশি শক্তির দিক থেকে অনেক জায়গাতেই তারা ভালো অবস্থানে রয়েছেন এবং অনেক জায়গাতেই তাদের যে দলের নেতাকর্মী রয়েছেন তারা হয়তো কিছুটা জায়গায় আমরা দেখেছি যে মাদ্রাসা লেভেল বা যারা একটু ইসলামিক মাইন্ডে রয়েছেন তারাই আছেন এবং তাদের যে চোর বাটপার বা যে যে টাইপের লোক থাকে যেটি বড় বড় দলে থাকে যেদেরকে ক্যাডার হিসেবে লালন পালন করা হয় এবং তাদেরকে প্রয়োজন হয় যে নির্বাচনের সময় সেগুলো কিন্তু অন্যান্য দলের রয়েছে সেখান থেকে কিন্তু জামাত ইসলাম খুব